প্রিয় ছাত্রছাত্রী, আমার শুভেচ্ছা দিন। মজিদজৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক আমি কৃষ্ণা রানী। নবাগত একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পদার্পণ করেছ। কলেজের প্রথম দিনের প্রথম ক্লাসটা সত্যিই খুব আকর্ষণীয়। ফার্স্ট ডে অ্যাট কলেজ একটি স্মরণীয় দিন, কিন্তু বিষয়টা দুঃখের হলো সত্যি যে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে আজকে আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না। সরাসরি ক্লাসে যেমন মনের অভিব্যক্তি প্রকাশ করা যায়, হয়তো সেটা পারছি না। তবে করোনা সবসময় থাকবে না, আমরা এই দুঃসময় অবশ্যই মোকাবেলা করতে পারবো, কিন্তু তাই বলে আমরা থেমে থাকবো না। এখন তোমাদের হাতে অফুরন্ত সময়, বসে থাকলে চলবে না। এই সময়টাকে তোমাদের কাজে লাগাতে হবে। জীবনের স্বপ্ন লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। তাই আমি প্রত্যাশা করছি তোমরা সর্বদা আমাদের সাথে থাকবে এবং মনোযোগী হবে। আমি জানি সবাই অধীর আগ্রহে ক্লাসের জন্য বসে আছো। সবার মনে নতুন ক্লাস, কলেজ জীবন, একটা উৎফুল্লকর অবস্থা। আমি বলতে চাই, মনকে সর্বদা তোমরা বিদ্যামুখী করিয়া রাখাই ছাত্র জীবনের ছাত্রের কাজ। এখন তোমাদের ধ্যান ধারণা সর্বদা যেন বিদ্যামুখী হয়, আমি এই প্রত্যাশাই করি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তোমাদের বই আকারে সিলেবাস দিতে পারিনি, তবে কলেজ খুললে অবশ্যই দেয়া হবে। প্রতি বছর দেয়া হয়, এখন এই পরিস্থিতির কারণে আমরা দিতে পারিনি। তবে আমরা MT1 এবং MT2 এরকম অংশ ভাগ করে তোমাদের পরীক্ষা অনুযায়ী সিলেবাস দেওয়া হবে। ইতিমধ্যে তোমরা সিলেবাস পেয়ে গেছো। MT1 এর সিলেবাস অনুযায়ী ক্লাস দেওয়া হবে। এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই পরীক্ষার জন্য উপকৃত হবে। MT1 এর সিলেবাস সম্পর্কে আমি বলছি। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত, সোনাত্তর রবীন্দ্রনাথ ঠাকুর, এর উপরেই বাংলা প্রথম পত্রে তোমাদের MT1 পরীক্ষা হবে। প্রিয় ছাত্রছাত্রী, আর কথা নয়, এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। শিক্ষক পরিচিতি। আমি কৃষ্ণা রানী, প্রভাষক বাংলা, মজিদজৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর, শ্রেণী একাদশ, বিষয় বাংলা প্রথম পত্র। আজকের লেকচার হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচ্য পাঠ হচ্ছে একাদশ শ্রেণীর পাঠের বিষয় কবিতার অনুবাদ। কবিতাকে আমি আজকে তোমাদের অর্থ সহ পড়িয়ে দিব। দ্বিতীয় অংশ, প্রথম অংশ আমি লেকচার 1 কে আলোচনা করেছি। আজকে আমি লেকচার 2 দ্বিতীয় অংশ কবিতা অর্থ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। আমরা যে কবিতাটি পড়ব সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের। মেঘনাদ, বিভীষণ, লক্ষণ, তিনজন সম্পর্কেই তোমরা প্রথম ক্লাসে মোটামুটি ধারণা পেয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি দেখে তোমরা কেউ কঠিন মনে করবে না, ভয় পাবে না। কারণ তোমরা যদি অর্থ বুঝে, শব্দ অর্থ বুঝে এবং ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কাছে কবিতাটা খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে, আমি আশা করি। আজকের পাঠ্য কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান, পৈতৃক নিবাস সাগরদাড়ি, কেশবপুর, যশোর। যশোর সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাসটা এখানে দেখানো হলো। শিখন ফল, কবিতাটি পড়ার পর তোমরা যা শিখবে, কবিতার মূল ভাব শিখতে পারবে, সৃজনশীল বুঝতে সহজ হবে এবং এর অর্থ খুব সুন্দর করে আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থীরা এসো, এবার আমরা কবিতাটি নিয়ে আলোচনা করি। বিভীষণের প্রতি মেঘনাদ।
এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিল কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অরিন্দম মানে মেঘনাদ, যে শত্রুকে দমন করে, বিষাদে মানে মনের দুঃখে। মেঘনাদ এতক্ষণে বুঝতে পারল যে লক্ষণ কিভাবে রাক্ষসপুরীতে প্রবেশ করল। পশিল হচ্ছে প্রবেশ করল, রক্ষপুরে হচ্ছে রাক্ষসপুরীতে। হায় তা উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষচেষ্ট, শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। বলছে, হে কাকা, কাকা বা চাচা, তাৎশব্দ চাচা, তোমার কি এই কাজ উচিত হয়েছে? তোমার মা হচ্ছে নিকষা, তোমার সহোদর রক্ষচেষ্ট, রাক্ষস বংশের শ্রেষ্ঠ রাবণ তোমার ভাই, এবং শুলি শম্ভুনিভ হচ্ছে হিন্দুদের শিব বা মহাদেবের মতো, যার হাতে ধারালো অগ্রভাগ বিশিষ্ট অস্ত্র বা শূল, তাকে বলা হয়েছে ভাতৃপুত্র বাসব বিজয়ী। বাসব বিজয়ী হচ্ছে দেবরাজ ইন্দ্র, এবং বাসবকে জয় করেছে যে মেঘনাদ, তাকেই বলা হয়েছে বাসব বিজয়ী। তো তোমার কি এই কাজ ঠিক হয়েছে চাচা? তোমার এত শ্রেষ্ঠ সব লোক তোমার, তারপর তুমি কিভাবে এটা করলে? যে কিভাবে লক্ষণ রাক্ষসপদে প্রবেশ করলো সেটা অরিন্দম বুঝতে পারল। নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। বলছে তোমার নিজের গৃহের পথ, তস্কর মানে চোর, এখানে আমরা শত্রু হিসেবেই অর্থটা দেখব, যে তোমার নিজের গৃহের পথ তুমি শত্রুকে দেখালে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। চণ্ডাল মানে নিচু সম্প্রদায়কে বলা হয়েছে। এখানে রামকে ইঙ্গিত করে বলা হয়েছে যে রাজার আলয় হচ্ছে রাবণের আলয়, তুমি একটা নিচু শ্রেণীর মানুষকে এনে বসালে। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন, তুমি পিতৃতুল্য, ছারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। বলছে কিন্তু আমি তোমাকে তিরস্কার করব না। গঞ্জি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার। তুমি গুরুজন, পিতৃতুল্য, ছাড়োদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে। বলছে তুমি আমার দ্বার ছেড়ে দাও, মানে দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, এবং রামানুজ মানে রামের অনুজ লক্ষণকে সমন ভবনে, জমালয়, সমন ভবনে হচ্ছে জমালয়, লক্ষণকে আমি আজকে জমালয়ে পাঠাবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কার কলঙ্ক বলতে মেঘনাদ এখানে যে লঙ্কাপুরীতে, রাক্ষসপুরীতে লক্ষণের ঢুকে পড়াকে সে লঙ্কার কলঙ্ক বলে বিবেচনা করেছেন। ভঞ্জিব হচ্ছে মোচন করব, আহবে হচ্ছে যুদ্ধে, তাই যুদ্ধের দ্বারা আমি আজকে এই কলঙ্ক মোচন করব। এরপরে দেখো, উত্তরিলা বিভীষণ বৃথা এ সাধনা ধীমান। ধীমান হচ্ছে মেঘনাদ এর একটি নাম। ধীমান শব্দ অর্থ হচ্ছে জ্ঞানী। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। বিভীষণ উত্তরে বলল, রাঘব দাস হচ্ছে রামচন্দ্র, রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান যিনি, সেই রাঘবের দাস আমি, কিভাবে আমি তাহার বিপক্ষ কাজ করিব, তোমার এই অনুরোধ আমি কিভাবে রক্ষা করব। উত্তরিলা কাতরে রাবণী। রাবণী হচ্ছে রাবণের পুত্র মেঘনাদ। হে পিতৃব্য তব বাক্য ইচ্ছে মরিবারে, রাঘবের দাস তুমি। বলছে হে পিতৃব্য, হে চাচা, তোমার কথা শুনে আমার মরিবার ইচ্ছা হচ্ছে, রাঘবের দাস তুমি। কেমনে ও কথা আনিলে মুখে তাত, কহতা দাসেরে। এখানে মেঘনাদ নিজেকে দাস হিসেবে বিবেচিত করেছেন, যে কিভাবে তুমি একথা মুখে আনলে হে চাচা, তা আমাকে বলো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। লাইনটির অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা যখন যেখানে যাকে স্থাপন করা উচিত সেখানে তাকে স্থাপন করে, কিন্তু সেই জায়গা থেকে সে কখনো বিচ্যুত যদি হয় তাহলে তার সেই জায়গা অবমূল্যায়ন হয়ে যায়।
তাই বলছে স্থাপিল হচ্ছে স্থাপন করেছে, বিধুরে মানে চাঁদ, বিধি মানে সৃষ্টিকর্তা, স্থানু হচ্ছে আকাশ, ললাট হচ্ছে কপাল। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি, অর্থটা হচ্ছে আকাশের চাঁদ কখনো ভূতলে গড়াগড়ি যায় না। তাই উচ্চ বংশে বিভীষণকে রাম লক্ষ্মণের সঙ্গে বন্ধুত্ব করা মানায় না। মেঘনাদ কথা বিভীষণকে উপলক্ষ করে বলেছে যে তুমি উঁচু বংশের, তোমাকে রাম লক্ষ্মণের সঙ্গে বন্ধুত্ব করা মানায় না। ধুলায় হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, বলছে হে রক্ষকুলের মুনি, তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি কে? জন্ম তব কোন মহাকুলে, তোমার জন্ম যে কোন উচ্চ বংশ হয়েছে তুমি কিভাবে তা ভুলে গেলে? কেবা সে অধম রাম, স্বচ্ছ সরোবরে করি কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। কি বলছে? স্বচ্ছ সরোবর হচ্ছে স্বচ্ছ পানির পুকুর, কেলি হচ্ছে খেলা করা, পঙ্কজ কাননে হচ্ছে পদ্ম ফুলের বাগান, পঙ্কিল সলিলে হচ্ছে কদমাক্ত পানিতে, শৈবাল দলের ধাম, শৈবাল দলের ধাম হচ্ছে শ্যাওলা ভরা বা বদ্ধ জলাশয়। অর্থটা হচ্ছে রাজহাঁস সবসময় পদ্মফুল শোভিত স্বচ্ছ পুকুরে খেলা করে, শ্যাওলা ভরা বদ্ধ জলাশয়ে সে কখনো যায় না। এখানে বিভীষণের অধপতনকে ইঙ্গিত করা হয়েছে। এখানে বিভীষণ যে কে রাজহংস তুল্য, কিন্তু এখানে যে তার একটা অধপতন সেটাই মেঘনাদ ইঙ্গিত করেছে, যে রাজহংস সবসময় পদ্ম ফুলের কারণেই খেলা করে, সে কখনো কদমাক্ত পানিতে যায় না। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কিশোরী, সম্ভাসে শৃগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র হচ্ছে পশুরাজ সিংহ, কেশরী হচ্ছে কেশরযুক্ত। কবে হে বীর কেশরী, সম্ভাসে শৃগালে মিত্র ভাবে। শৃগাল হচ্ছে শিয়াল। বলছে যে কেশরযুক্ত পশুরাজ সিংহ কখনো শিয়ালকে বন্ধু করে নেয় না। বিভীষণ এখানে সিংহ এবং রাম লক্ষ্মণ হচ্ছে শিয়াল তুল্য, শিয়ালের তুল্য হচ্ছে রাম লক্ষ্মণ। বিভীষণকে বলছে যে তুমি হচ্ছে সিংহ, তুমি কেন শিয়ালের সাথে বন্ধুত্ব করবে? অজ্ঞ দাস বিজ্ঞ তব তুমি, আমি অজ্ঞ দাস কিন্তু তুমি তো বিজ্ঞ। অবিদিত নহে কিছু তোমার চরণে, অবিদিত হচ্ছে অজানা, তোমার কিছুই অজানা নয়। ক্ষুদ্রমতি নর হচ্ছে ছোট, ক্ষুদ্রমতি হচ্ছে ক্ষুদ্র মনা মানুষ, ছোটখাটো একজন বীর। সুর লক্ষণ নহিলে অস্ত্রহীনে যোধে কিসে সম্বদে সংগ্রামে। বলছে যে লক্ষণ নিতান্তই ক্ষুদ্র মনা বীর, না হলে সে কি অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান জানায়? মেঘনাদ যখন নিকুম্বিলা যজ্ঞাকারে অগ্নিদেব পূজা করতেছিল তখন কিন্তু তার কাছে কোনো অস্ত্র ছিল না। এই সুযোগে বিভীষণের সহায়তায় লক্ষণ সেখানে প্রবেশ করে এবং তাকে কিন্তু অন্যায়ভাবে নিহত করে। বলছে যে সে খুব ক্ষুদ্র মনা একজন মানুষ, নর মানে মানুষ, তাহলে সে না হলে অস্ত্রহীনকে কেন যুদ্ধের জন্য আহ্বান করবে? কহ মহারথী, এ কি মহারথী কথা, বল বীর এটা কি বীরের কথা? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে, লঙ্কাপুরীতে কোনো শিশু নেই যে কথা শুনে হাসত। ছাড়হ পথ, আসিব ফিরিয়া এক্ষণি, বলছে আমার পথ ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি, যে আমার পথ ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসব। কোন দৈব ক্ষমতা বলে সৌমিত্রী হচ্ছে সুমিত্রার সন্তান, লক্ষণকে বলা হয়েছে বিমুখে হচ্ছে রুখে, যে আমাকে কিভাবে সে রুখে, কোন দেব বলে কোন দৈব ক্ষমতা বলে সুমিত্রার সন্তান লক্ষণ আমাকে বাধা দেয়। দৈব দৈত্যর নর রণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসে, যে তুমি
নিজের চোখে দেবতা, দৈত্য এবং নরের যুদ্ধে আমার পরাক্রম ও ক্ষমতা তুমি দেখেছো। তুমি নিজেই দেখেছো আমি কতটা পরাক্রমশালী। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। কি দেখে তুমি এরকম একজন দুর্বল মানুষকে তোমার এ দাস ভয় পাবে? কি দেখে, মানে আমি এত বড় একজন বীর, তাহলে কি দেখে আমি এরকম একজন দুর্বল মানুষকে দেখে ভয় পাবো? নিকুম্বিলা যজ্ঞাকারে প্রগলভে পশিল দম্ভী। নিকুম্বিলা যজ্ঞাকার হচ্ছে যেখানে যজ্ঞ করতেছিল সেই পূজার স্থান। নির্ভীক চিত্তে প্রবেশ করলো, দম্ভী মানে দম্ভ করে। বলছে যে মেঘনাদের যজ্ঞ বা পূজার এখানে অগ্নিদেবের পূজারত অবস্থায় কিন্তু অন্যায় যুদ্ধে মেঘনাদকে নিহত করা হয়। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। বলছে দাসকে আজ্ঞা করো, নরাধমকে শাস্তি দেই। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। বলছে তোমার জন্মপুরীতে চাচা এক বনবাসী ঢুকে পড়েছে। হে বিধাত, হে বিধানকর্তা, নন্দন কাননের ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কানন হচ্ছে স্বর্গের বাগানের নাম, নন্দন কানন। যে স্বর্গীয় উদ্যানে এক দুরাচার দৈত্য ভ্রমণ করছে, এখানে রামকে ইঙ্গিত করা হয়েছে। প্রফুল্ল কমলে কীটবাস। কি বলছে? ফুটন্ত পদ্ম ফুলে এক কীট ঢুকে পড়েছে। কহতাৎ সহিব কেমনে? সে বলো চাচা আমি কিভাবে এটা সহ্য করব? হেন অপমান আমি ভাতৃপুত্র তব। এই অপমান আমি কিভাবে সহ্য করব? আমি তোমার ভাইয়ের ছেলে। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? যে তুমিও হে রক্ষকুলের মণি, কিভাবে তুমি সহ্য করছো? মহামন্ত্র বলে যথা নরশিরোফণি, মলিন বদনে লাজে উত্তরিলা রথি। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, নহি দোষী আমি বৎস বৃথা ভস্য মোরে। বলছে প্রচণ্ড মন্ত্রের শক্তিতে সাপ যেভাবে মাথা নত করে, রাবণের ছোট ভাই বিভীষণও তেমনি মাথা নত করে মেঘনাদকে লক্ষ্য করে উত্তর দিল। মেঘনাদকে লক্ষ্য করে, লক্ষ্মী মানে লক্ষ্য করে। রাবণ আত্মজ হচ্ছে মেঘনাদ, রাবণের ছেলে মেঘনাদ। বলছে রাবণ অনুজ হচ্ছে বিভীষণ। তা বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে বলেছে নহি দোষী আমি। বলছে বৎস আমি দোষী নই, অহেতুক তুমি আমাকে দোষী করছো। নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বলছে নিজ কর্ম দোষে এই স্বর্ণলঙ্কার রাজা নিজেও যেমন মজেছে, তেমনি নিজ কর্মদোষে যেমন নিজে মজেছে তেমনি অন্যকেও মজিয়েছে। বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পুণ্য লঙ্কাপুরী। বিরত দেবকুল সর্বদা পাপ থেকে দূরে থাকে, কিন্তু আজ লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা হচ্ছে পৃথিবী, ডুবিছে লঙ্কায় কালো শরীরে। প্রলয় বা ঝড়ে যেভাবে পৃথিবী ধ্বংস হয়, সেভাবে লঙ্কায় যেন এক অশুভ কালো জলে নিমজ্জিত হচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি। সেজন্য আমি রামের পায়ের কাছে আশ্রয় নিয়েছি। পরদোষে কে চাহে মজিতে। পরের দোষে আমি কেন মগ্ন হব? রুশিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্র কপি। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষসানুরাজ। বলছে রুশিলা মানে রেগে, বাসবত্রাস হচ্ছে মেঘনাদ, ইন্দ্রের ভীতি সৃষ্টিকারী মেঘনাদ। গম্ভীরে মানে ভয়ঙ্কর ভাবে, রাগে ভয়ঙ্কর ভাবে মেঘনাদ বলেছে যে অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ, মন্ত্র হচ্ছে ধ্বনি, জিমুদেন্দ্র হচ্ছে মেঘের ডাক, কপি হচ্ছে গর্জে ওঠা। বলছে রাতে আকাশে যেভাবে ভয়ানক রূপে মেঘ গর্জে ওঠে, সেভাবে বীর বলবান মেঘনাদ বলল হে ধর্মপথগামী হে রাক্ষসানুরাজ, মানে হে চাচা। রাক্ষসানুরাজ হচ্ছে বিভীষণ। বিখ্যাত জগতে তুমি
কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। বলছে হে ধর্মপথগামী, তুমি কোন ধর্মমতে জাতি কুল সম্পর্ক সব বিসর্জন দিলে। জলাঞ্জলি শব্দের অর্থ হচ্ছে বিসর্জন দেয়া। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। শাস্ত্রে বলা হয়েছে গুণবান পরজনের চেয়ে নির্গুণ স্বজন উত্তম। পর সবসময় পরে থাকে, পর কখনোই আপন হয় না। তো শাস্ত্রে কি বলেছে যে পর যদি গুণবান হয় তার থেকে গুণহীন স্বজন শ্রেয়। পর পর সদা এ শিক্ষা হে রক্ষবর, কোথায় শিখিলে কিন্তু বৃথা গঞ্জিত মা। কিন্তু কি বলছে, এই যে আত্মীয় স্বজনকে ত্যাগ করার শিক্ষা হে রাক্ষস কুলের কর্তা তুমি কোথায় শিখলে। রাক্ষস কুলের কর্তা বলে মেঘনাদ বিভীষণকে কটাক্ষ করেছে যে এই যে পর পর নিজের আপনজনকে পর করে দেওয়ার মতো শিক্ষা তুমি কোথায় শিখলে। কিন্তু বৃথা গঞ্জিত মা, গঞ্জি হচ্ছে তিরস্কার, আমি তোমাকে বৃথায় তিরস্কার করছি। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। বলছে যে হেন সহবাসে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। কিন্তু অহেতুক তোমাকে তিরস্কার করছি, যাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করে বসবাস করছো তাদের কাছে বর্বরতা কেনই বা শিখবে না। হচ্ছে তুমি সৎসঙ্গে স্বর্গ বা অসৎসঙ্গে নরকে বাস। মেঘনাথ বোঝাতে চেয়েছে যে তুমি যাদের সাথে বসবাস করছো, যে নিচু জাতের সাথে, তাদের সাথে থেকে তুমি বর্বরতা কেনই বা শিখবে না। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। যে নিজ প্রকৃতি মানুষের সঙ্গে যার বসবাস তার মন তো নিচুই হবে। যে যেমন তাকে তার মতো মানুষের সাথে চলতে হয়, যদি তা না হয় তাহলে সে সেটাই কিন্তু আয়ত্ত করে। বলছে নিজ প্রকৃতি মানুষের সঙ্গে যার বসবাস তার মন তো নিজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কবিতাটা তোমাদের অর্থ সহকারে বুঝালাম। আমার মনে হয় তোমাদের কাছে খুব সহজ হবে, তোমরা অবশ্যই কবিতাটা এবার বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। জলাঞ্জলি অর্থ কি উত্তর দেয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিবে। নাহি দোষ আমি, আমি কে, মহারথী প্রথা কি, তস্কর কি, বৃথায় সাধনা ধীমান, ধীমান কি, মধুকবির উপজেলার নাম কি, সৌমিত্রী কে, মজাইলা অর্থ কি, রাঘব দাস কে। কবিতাটি পড়ে এই প্রশ্নগুলো বাসায় বসে তোমরা খাতায় লিখবে এবং ভালো করে পড়বে, অর্থগুলো খুব ভালো করে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, মেঘনাদ বধ কাব্য এখানেই আজকে শেষ করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো আর মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো।